কিছুক্ষণ পরে আমার ঘোর কাটে। আমি চোখ খুলে একবার পিছনে তাকাতেই আমার সব ঘোর কেটে একেবারে চুরমার হয়ে গেল। মাঝি পিছনে ফিরে কি যেন করছিল একটা। আমার কোনো কথারই সে ভ্রুক্ষেপ করল না। তোর যে আজ নিস্তার নেই রে, আমি তোকে কোনোভাবেই ছাড়তে পারবো না, তোকে যে আজ মরতে হবে। আজ এসেছি বন্ধুর বিয়ের নেমন্তন্ন খেতে। জায়গাটা হচ্ছে হরিদাসপুর গ্রাম। এই গ্রামে আমি আগে কোনোদিন আসিনি। জায়গাটা একেবারেই অচেনা আমার কাছে। আমার বন্ধু বিশু, তারই আজ বৌভাত ছিল। ও হলো আমার এক্স অফিস কলিগ। সেই সূত্রেই এ নেমন্তন্ন পাওয়া। ওর আসল বাড়ি কলকাতায়, কিন্তু ওর বিয়ে হচ্ছে এখানে। তার কারণ বিশুর মামার বাড়ি এই গ্রামে। ওর দাদু চাইতো যে ওর বিয়ে অন্য কোথাও না হয়ে এই গ্রামে, মানে ওর মামার বাড়িতে হোক। তাই ও ওর দাদুর কথা ফেলতে না পেরে সেই কলকাতা থেকে এতটা পথ পেরিয়ে এখানে এসেছে বিয়ে করতে। পরশু ওর বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। আজ ছিল বৌভাত। আমাকে আজকেই বাড়ি ফিরতে হবে, তার কারণ কালকে আমার অফিসে একটা খুব জরুরি মিটিং আছে। তাই বেশি দেরি না করে খেতে বসে পড়েছি। কিরে, ঠিক করে খেয়েছিস তো? আরে তোর বিয়ে বলে কথা, খাবো না মানে? একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। বেশ বেশ বেশ, ভালো করেছিস একদম। তা এবার তুই বিয়েটা কবে করছিস বল? আরে দূর, কি যে বলিস! ওসব বিয়ে ঠিয়ে আমার দ্বারা এই জন্মে আর হবে না। তুই তো জানিস সবই। এভাবে লেকপুল করিস না ভাই। দেখ, সবই জানি, কিন্তু একটা মানুষের জন্য তুই পুরো জীবনটা কিভাবে একা কাটিয়ে দিবি, এটা হয় না। আমার কথা শোন, আমার কাকার হাতে অনেক ভালো ভালো মেয়ে আছে। তুই যদি বলিস তাহলে কথা বলে দেখতে পারি। আরে না না, ওসবের আর দরকার নেই। আপাতত একাই থাকতে চাই, পরে দেখা যাবে না হয়। আচ্ছা বেশ। ভাই, আর দেরি করব না, রাত এমনি গড়িয়েছে অনেক। মানে তুই কি এখন বাড়ি ফিরবি নাকি? হ্যাঁ, আসলে কাল অফিসে আমার একটা ফরেন ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং আছে আর কি। আজ তাই বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় নেই রে। কিন্তু এই গ্রামে তো তুই একা, রাস্তাঘাট সেরকম কিছুই চিনিস না। আর যদিও বা তুই এখন বেরিয়ে যাস, তবে নদী পার হতে পারবি না কোনোভাবেই। এই গ্রামেতে নৌকা 7টার পরেই বন্ধ হয়ে যায়। না না, ও সব নিয়ে তুই চিন্তা করিস না। ও ঠিক কিছু না কিছু ব্যবস্থা একটা হয়েই যাবে। তা যাচ্ছিস যা, তবে একটু সাবধানে। সাবধানতা কি কারণে? আমি নিজে কোনোদিনও চোখে দেখিনি, তবে লোকের মুখে শুনেছি এই গ্রামের রাত্রিবেলায় নাকি এক ভুতুরে মাঝি তার নৌকা নিয়ে ঘুরে বেড়ায়। কথাটা কতটা সত্যি তা জানি না, কিন্তু তুই এত রাত্রে ওই পথ দিয়ে যাবি বলে তোকে বলে দিলাম, যতটা বেশি তোকে সতর্ক করে দেওয়া যায়। আরে না ভাই, এসব গ্রামের লোকের কুসংস্কার ছাড়া আর কিছুই না। যাই হোক, আর দেরি করলে হবে না, চলি রে। আচ্ছা, সাবধানে যাস। যদি কিছু দরকার লাগে সঙ্গে সঙ্গে একটা ফোন করিস, আমি লোক পাঠিয়ে দেবো, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাত ঘড়িতে চোখ পড়তেই দেখি ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে 10টার ঘরে। শহরে এই সময়টায় রাস্তায় তাও কিছুটা হলেও লোকজন থাকে, কিন্তু এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে যেন রাত 10টা নয়, 1টা বাজে। মধ্যরাতের দৃশ্য যেন চারিপাশে ছেয়ে গেছে। দূর দূরান্ত অবধি একটাও জনপ্রাণী নেই।
ফাটা কাঁচা পাকার মাটির রাস্তায় আমি একাই হেঁটে চলেছি। কিছুটা ভয় পেলাম, কিন্তু কালকে জরুরি মিটিং আছে, এটা ভাবার পরে যেন সব ভয় একেবারে উধাও হয়ে গেল। হাঁটতে হাঁটতে শেষমেশ এসে পড়লাম নদীর কাছে। চারিদিক তাকিয়ে দেখি পাড়ের দিকে একটা নৌকা দাঁড়িয়ে। দেখে একটু হলেও নিশ্চিন্ত হলাম। তারপর নৌকাটার দিকে যাবার জন্য 2-1 পা এগিয়েছি, এমন সময় আমার সামনে একটা লোক দৌড়ে এসে আমার পথ আটকে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হচ্ছে এটা? হ্যাঁ, আমার পথ কেন আটকালে তুমি? আমার পথ ছাড়ো, ছাড়ো বলছি। বাবু, না বাবু না, আমি আপনার রাস্তা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি এক্ষুনি আমার পথ ছাড়ো, ছাড়ো বলছি। বাবু, আমি জানি আপনি নদী পার করতে চান, আপনি আমাকে পাগল বলুন বা অন্য কিছু, আমার কিছু যায় আসে না। তবে 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 ভালো মানুষ হিসাবে আপনার প্রাণ বাঁচাতে চাই, এইটুকুই বলতে পারি। কি সব বলছো? আমার প্রাণ বাঁচাতে চাইছো? কেন, কি হবে আমার? দেখো, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। আপনি যাই বলুন, রাস্তা আমি ছাড়বো না। আরে ভাই দেখো, তুমি দয়া করে আমার রাস্তা ছাড়ো। একটা মাত্র নৌকা আছে, সেটাও যদি ধরতে না পারি তাহলে সেটার দায় কিন্তু তুমি হবে। যাবেন না, ওই নৌকা বলেও যাবেন না, ওটা মন্টু মাঝির নৌকা। ও নৌকায় আপনি চড়ে বসলে সোজা নরকে যাবেন। কি সব বলছে লোকটা? এবার আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমি লোকটাকে পাশ কাটিয়ে চলে গেলাম নদীর পাড়ে। দূর থেকে ওই লোকটা চেয়ে বলল, বিপদে পড়লে আমি জানি না, তবে যতটা সাবধান করার আমি করে দিয়েছি। এখনো সময় আছে, ফিরে আসুন, ফিরে আসুন। না হলে যান 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 নরকে যান, যান 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 যান। এই বলে সে কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল। আমি যথারীতি এগিয়ে গেলাম নৌকাটার দিকে। নৌকা তো পারে বাঁধা, কিন্তু মাঝি কই? কাউকেই তো দেখছি না। আমি চারিদিক তাকিয়ে দেখলাম, দূর দূরান্ত অবধি কাউকেই দেখতে পেলাম না। এমন সময় একটা ভারী কণ্ঠস্বরে কেউ যেন আমার পিছন থেকে কথা বলে উঠল, দাদা বাবু, নৌকায় উঠে পড়ুন। পিছনে ফিরতেই দেখি এক ভদ্রলোক আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো ইনি হয়তো নৌকার মাঝি। আমি বললাম, উফ, বাঁচালেন দাদা, আজ আপনি না থাকলে আমার যে কি হতো। আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি, শুধু আমাকে এই নদীটা পার করে দিন। আরে দাদা বাবু, আপনি যে কি বলেন? খদ্দের হলো লক্ষ্মী, তার থেকে কি বেশি টাকা নিতে পারি? যা ভাড়া সেটাই নেব। 2 টাকা দিবেন দাদা বাবু। এখন আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন দেখি। এটা শুনে আমার কেমন যেন মনে হলো, আজকের দিনে দাঁড়িয়ে 2 টাকায় 1 কাপ চাও পাওয়া যায় না, আর ইনি কিনা মাত্র 2 টাকায় এত রাতে আমাকে এই নদী পারাপার করে দেবেন। নিশ্চয়ই মাথাটা খারাপ লোকটার। যাগে, নৌকা পেয়েছি, এটাই সৌভাগ্য। তারপর যথারীতি আমি নৌকায় উঠে পড়লাম। আহ, কি মনোরম দৃশ্য! চাঁদের আলোয় আশপাশটা হালকা আলোকিত হয়েছে, সঙ্গে হালকা বাতাস বয়ে চলেছে। এই সব কিছু অনুভব করতে করতে আমার একটু চোখটা বুজে এলো। কিছুক্ষণ পরে আমার ঘোর কাটে। আমি চোখ খুলে একবার পিছনে তাকাতেই আমার সব ঘোর কেটে একেবারে চুরমার হয়ে গেল। ভয়ে বুকের হৃৎপিণ্ডটা
মনে হলো মুখ দিয়ে বেরিয়ে আসবে। এ কি দেখছি আমি? মাঝি কই? ধারটা একাই যেন নৌকাটাকে এগিয়ে নিয়ে চলেছে, যেন মনে হচ্ছে কেউ অদৃশ্য হয়ে দাঁড়টা টানছে। কি ভয়াবহ দৃশ্য! নিজের চোখকে অবিশ্বাস করে চোখটা 2 হাত দিয়ে একবার রগড়ে নিলাম। তারপর যা দেখলাম সেটা অদ্ভুতের চেয়েও বেশি কিছু বললে হয়। মাঝি নিজের জায়গাতেই দাঁড়িয়ে আপন মনে নৌকা চালিয়ে যাচ্ছে। তাহলে কি আমি যা দেখলাম সবটাই মিথ্যে? আমার চোখের ভুল নাকি? না না, এত ভাবলে মাথায় চাপ পড়বে। হয়তো ভুলই দেখেছি আমি। এই বলে আমি সামনে ফিরে বসলাম। বেশ অনেকক্ষণ হলো নৌকায় চড়েছি। আমার একটু সন্দেহ হলো। আমি হাত ঘড়ির দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। যখন নৌকায় উঠি তখন 10টা বাজছিল, আর এখন বাজছে রাতে 1টা। এই নদী পেরোতে এত সময় লাগে না। যখন এখানে এসেছিলাম তখন 10 মিনিটেই নদী পারাপার করেছিলাম, আর এখন প্রায় 3 ঘন্টা হতে চলল, এখনও নৌকা ভেসে চলেছে। আমার কেমন যেন খটকা লাগলো। আমি আবার পিছনে ফিরে মাঝিকে ডাক দিয়ে বললাম, দাদা, ও দাদা, আরে অনেকক্ষণ হয়ে গেল যে, আপনি আমাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো দেখি। এ নদী পেরোতে এত সময় লাগে না, তা আমি ভালো করে জানি। সেই 10টার সময় নৌকায় উঠেছি, এখন 1টা বাজছে। বলি, কি ফোন দিয়ে এঁটেছেন আপনি? আপনি এক্ষুনি নৌকা পাড়ে লাগান। যদি এক্ষুনি নৌকা না থামান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি এই বলে দিলাম। আমি এক্ষুনি পুলিশে ফোন করব বলে দিচ্ছি। আপনি নৌকাটা থামান। মাঝি পিছনে ফিরে কি যেন করছিল একটা। আমার কোনো কথারই সে ভ্রুক্ষেপ করল না। তারপর আমি আরও জোরে চেঁচিয়ে বললাম, বলি, কথাটা কি কানে যাচ্ছে না নাকি? যদি কিডন্যাপ করার উদ্দেশ্যে থেকে থাকেন তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমি কি করতে পারি তা আপনার ধারণা নেই। আপনি এক্ষুনি নৌকা পাড়ে বাঁধুন। তুই কি করবি রে? তুই জানিস না আমি কি করতে পারি? দেখবি দেখবি। তুই জানিস না তুই কার নৌকায় উঠেছিস? তোকে কেউ আমার ব্যাপারে সাবধান করেনি। আমি মন্টু। এবার আর তোর রক্ষে নেই। কোথায় কোথায় পালাবি তুই? কথাটা শুনে ভয় যেন আমার হাত পা ঠান্ডা হয়ে জমে যেতে লাগলো। আমি কোনো ক্রমে বুকে বল নিয়ে বললাম, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে। আমাকে অনেকেই তোমার ব্যাপারে সাবধান করেছিল বটে, তাদের কথা আমি শুনিনি। এখন আমি নিজের ভুল বুঝতে পারছি। আমায় কিছু করো না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোর যে আজ নিস্তার নেই রে। আমি তোকে কোনোভাবেই ছাড়তে পারবো না। তোকে যে আজ মরতে হবে। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ এই শীতকালে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। নদীর জল একেবারে উত্তাল পাতাল হতে শুরু করলো। ওইদিকে মন্টু জোরে জোরে হাসতে শুরু করলো। বুঝলাম এসব মন্টুই করছে। আমি যেভাবে মরেছি তুইও মরবি, মরবি তুই। নৌকাটা আস্তে আস্তে তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। আস্তে আস্তে নদীর জল এসে ঢুকতে লাগলো নৌকার ভিতরে। তারপর একটা বড় ঢেউ এসে একেবারে আছড়ে ফেললো নৌকাটাকে। জ্ঞান ফিরতে দেখি সকাল হয়ে গেছে। নিজেকে বেঁচে থাকতে দেখে ভারী আশ্চর্য লাগলো বটে। দেখি কিছু লোকজন আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করল, ভাই, তোমার এই অবস্থা কি করে হলো? রাতের বেলায় নেশা টেশা করে এই কর্ম করেছো বুঝি?
না না দাদা, আপনি ভুল বুঝছেন। আমি আসলে কাল রাতে এই নদী পেরোনোর জন্য ওই পার থেকে একটা নৌকায় উঠি, তারপর ও বুঝেছি, তুমি নিশ্চয় মন্টু মাঝি নৌকায় উঠেছিলে। হ্যাঁ হ্যাঁ। হুম, তা তোমাকে কেউ কি এ বিষয়ে সাবধান করেনি? মানে হ্যাঁ হ্যাঁ করেছিল বটে, কিন্তু সে কথা আমি গুরুত্ব না দিয়ে নৌকায় উঠে পড়ি, আর তারপরই তুমি ওনার কথা না শুনে বড়ই ভুল করেছো বাবু। ভগবানের দয়ায় আজ তুমি বেঁচে ফিরেছো, না হলে তো আর রক্ষে ছিল না যে। আমি বললাম, তা আপনি ঠিক বলছেন বটে, তা মন্টু মাঝি এমনটা কেন করে? বছর 15 আগে মন্টু এক ঝড় বাদলের রাতে নৌকা নিয়ে নদী পারাপার করছিল। অতিরিক্ত আবহাওয়া খারাপ হওয়ার কারণে তার নৌকা উল্টে যায় আর সে জলে ডুবে মারা যায়। মাঝিরা সচরাচর সাঁতার কাটতে জানে, কিন্তু সে ছিল অসহায়। তার কারণ তার একটা পা খোঁড়া ছিল, যার জন্যে সে চাইলেও কোনোদিন সাঁতার কাটতে পারত না। এটা শুনে কাল রাতে মন্টুর কথা মনে পড়ল। হ্যাঁ সত্যি, আমি দেখেছিলাম বটে। সে যখন নৌকা চালাচ্ছিল তার একটা পায়ের দিকে আমার একবার নজর যায়। তার একটা পা একটু কাটা ছিল। লোকটা বলতে থাকে, তারপর থেকে রোজ রাতের বেলায় মন্টুর অতৃপ্ত আত্মা নৌকা নিয়ে ঘুরে বেড়ায়। তোমারই মতো এর আগে অনেকেই মন্টুর শিকার হয়েছে, তবে তুমি বেঁচে ফিরেছ। ভগবানের লীলা যে তুমি বেঁচে গেছো গো। মনে মনে ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর বেশি না ভেবে হাঁটা দিলাম নিজের গন্তব্যের দিকে।